আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো। দেখো সব কিছু ঠিক আছে কিনা। দেখো সব কিছু ঠিক আছে কিনা। তোমরা সবাই ক্লাসে একটু জয়েন করে ফেলো এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। দেখো সব কিছু ঠিক আছে কিনা। কি ক্লাস দাও নাই? ওকে। এম এইচ আবিব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যারা জয়েন করেছো একটু লিখে দাও। যারা যারা জয়েন করেছো একটু লিখে দাও। তো আজকে হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 5 এর ক্লাস নাম্বার 5। তো আমরা আজকে ক্লাসে আমরা নতুন কিছু আলোচনা করব, যে অঙ্কগুলো আমরা বিগত ক্লাসগুলোতে করি নাই। আপনার ওয়ালাইকুম আসসালাম। ইসরাত জাহান সামি, ওয়ালাইকুম আসসালাম। মুবিন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কাজ করো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, রেডি। তো আমরা আজকের অঙ্কে কি অঙ্ক করব? তো আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি সিস্টেমে আমরা অনেক সময় ক্রস বেসিস এবং নিট বেসিস অথবা নিট মেথড, ক্রস মেথড অথবা নিট মেথড, গ্রস বেসিস এরকম বলতে পারে, গ্রস বেসিস অথবা নিট বেসিস, এই ধরনের আমাদের জাবেদা বলতে পারে। তো নর্মাল জাবেদার মধ্যে তারা দুইভাবে বলতে পারে। তো দেখো আমাদের এখানে যে জাবেদাগুলো আছে এগুলো খুবই নর্মাল। আমরা এই জাবেদা আমরা আগেও করেছি। আমরা আজকে 5 নাম্বার ক্লাস, আরও বিগত 4টা ক্লাস করেছি। 4টা ক্লাস আমরা এই ধরনের জাবেদা করেছি। তো নর্মালি যদি তোমাদেরকে দেওয়া হয় যে এই জাবেদাগুলো কমপ্লিট করো, তোমরা কিন্তু একদম সিম্পলভাবে কমপ্লিট করতে পারবে। এখানে কোনো ধরনের সমস্যা হবে না, কারণ এখানে পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, তার মানে এখানে কোনো ধরনের তোমাদের সমস্যা হওয়ার কথাই না। কিন্তু এখানে তারা জাবেদাতে চাইছে তারা গ্রস বেসিস অথবা গ্রস মেথড, নিট বেসিস বা নিট মেথড, বেসিস যে কথা মেথড একই কথা। তাহলে এখানে গ্রস মেথড অথবা নিট মেথড তারা চাইছে। এখন গ্রস মেথডে একভাবে করতে হবে, আবার নিট মেথডে আরেকভাবে করতে হবে। তো এখন চলো আমরা একটু প্রথমে আমি এক্সাম্পল দিই তোমাদেরকে বাস্তব জীবন থেকে, যে আসলে কিভাবে আমরা এই অঙ্কগুলা গ্রস বেসিসটা কি আর হচ্ছে নিট বেসিসটা কি। আচ্ছা, তো চলো আমরা এক্সাম্পলটা একটু দিলেই হয়ে যাবে। এখন ধরো আমি একটু উপরে উঠাই। ধরো আমরা কোনো একটা লোকের কাছে পণ্য বিক্রি করছি, লিখলাম, অথবা পণ্য ক্রয় করেছি যে কোনো ক্ষেত্রে। ধরো আমরা পণ্য ক্রয় তারপর পণ্য ক্রয় করেছি 20,000 টাকার। কত টাকা পণ্য ক্রয় করেছি? 20,000 টাকার পণ্য ক্রয় করেছি। মানে বেসিসটা আমি সরাসরি এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। আমরা পণ্য ক্রয় করছি কত? 20,000 টাকার। এখন সে আমাদেরকে বলছে যে আপনি যদি 10 দিনের মধ্যে দিতে পারেন তাহলে 2% ছাড় পাবেন, এবং 30 দিনের মধ্যে টাকাটা দয়া করে দিয়ে দিবেন।
তো এটা হচ্ছে তাদের শর্ত। ঠিক আছে, তাহলে এখানে কি বললো যে আপনি 10 দিনের মধ্যে দিতে পারলে 2% ছাড় পাবেন, আর 30 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবেন। এটা আমি যাদের কাছ থেকে কিনছিলাম তারা আমাকে এই শর্তটা দিচ্ছে। আচ্ছা, আমি একটু আলাদা করে লিখি, 10 দিনের মধ্যে 10% ছাড়, আর এন কত 30 দিনের দিতে, এটা শর্ত ছিল। তো নর্মালি আমরা পণ্য ক্রয় করেছি। তো আমরা এখন এখানে কিন্তু একটা ডিসকাউন্টের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এখানে পণ্য ক্রয় 20,000 টাকা। এখন গ্রস বেসিসে আমরা কি জাবেদা দেবো, নিট বেসিসে কি জাবেদা দেবো। তো প্রথম কথা হলো, পণ্য যখন আমরা ক্রয় করেছি তারা বলছে আপনি যদি 10 দিনের মধ্যে টাকা দিতে পারেন তাহলে 2% ছাড় দিব, আর 30 দিনের মধ্যে টাকা দিয়ে দিবেন, ছাড় দিব না। এখন তাহলে এখানে কিন্তু একটা ছাড়ের কথা আছে, একটা ছাড়ের কথা কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, এখানে কি আছে, একটা ছাড়ের কথা কিন্তু বলা আছে। আচ্ছা, এখন ছাড়ের কথা যদি বলা হয় তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু জানি যে আমরা গ্রস বেসিস মানে হচ্ছে আমরা এতদিন যেভাবে করছি। তো নর্মালি আমরা কিন্তু এটাই করব যে আমরা পণ্য যেহেতু কিনেছি, নর্মালি আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। ঠিক আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আমাদের পণ্য আসছে কত টাকার আসছে, 20,000 টাকা, 20,000 টাকা ডেবিট। তো আমরা বাকিতে কিনছি, শর্ত থেকে বোঝা যাচ্ছে, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কাছে পণ্য পাবে, অ্যাকাউন্টস পেয়েবল আমাদের কাছে টাকা পাবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 20,000 টাকা। তো আমরা এতদিন যেটা করেছি সেটা গ্রস বেসিস ছিল, কোনো ঝামেলা নাই, এটা সিম্পল। কিন্তু নিট মেথড বা নিট বেসিসে এটা পার্থক্যটা কোথায়? নিট মেথড অথবা নিট বেসিসে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবলও ক্রেডিট হবে, জাবেদা একই থাকবে, কিন্তু টাকার অঙ্কটা একটু ভিন্ন হবে। কিভাবে হবে? যেমন দেখো, আমরা 20,000 টাকার 2% ছাড় পেলে কত পাবো? 2% করলে কত হয়? 400 টাকা হয়। তাহলে 20,000 টাকার আমরা যদি 2% ছাড় পাই তাহলে কত হয়? 400 হয়। তাহলে 400 বাদ দিলে আমাদের নিট কত হয়? 19,600 টাকা। তাহলে এখানে তারা কি মনে করবো জানো নি, যে যেহেতু আমরা এখানে ছাড় পাইছি বা ছাড় পাবো, তাহলে আমরা এই টাকার হিসাব করার দরকার নেই। আমরা কি করবো, ছাড়ের টাকা বাদ দিয়ে বাকি টাকা হিসাব করবো, 9,600 টাকা। মানে সে 10 দিন পরে ছাড় পাইবো, সে ছাড়ের টাকা আগে বাদ দিয়ে সে হিসাব করে ফেলবো। মানে এক কথায় কি জানো নি, এক কথা হচ্ছে পাকনা, মানে পাকনা ব্যবসায়ী। তো আমরা এখানে গ্রস বেসিসে কি করলাম, যে আমরা পণ্য কিনেছি 20,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, ছাড় পাইলে পরে দেখা যাবে, না পাইলে নাই, পাইলে দেখা যাবে। আর এখানে কি, যে ছাড় তো আমরা পাইতেছি, 10 দিন তো টাকা আমরা দিবই, ছাড় পাইতেছি ওই, ঠিক আছে। তো যেহেতু আমরা ছাড় পামই, তার আমাদের পণ্যের দাম 400 টাকা বাদ দিলে কত হয়? 9,600। তার মানে ধরে নিলাম আমরা 19,600 টাকার পণ্য কিনছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর আমাদের কাছে তারা পাইবো ছাড় বাদ দিয়ে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 19,600 টাকা। তা এটাকে মূলত বলা হয় গ্রস বেসিস আর হচ্ছে নিট মেথড। এটা সেলসের ক্ষেত্রেও এরকম হবে, আবার পারচেজের ক্ষেত্রেও এরকম হবে। কথা বুঝছো না? যে ডিসকাউন্টের টাকা তো তার আগে বাদ দিয়ে হিসাব করে, আর এখানে ডিসকাউন্টের টাকা ডিসকাউন্ট পাইলে হিসাব করে, না হলে করে না। আর এখানে তারা পাক অথবা না পাক সেটা পরে দেখা যাবো, কিন্তু ডিসকাউন্ট যেহেতু কইছে দিব, ডিসকাউন্টের টাকা আগে বাদ দিয়া তারা নিট দানাদার বা পানাদারকে হিসাব করে ফেলে। আর এখানে মোট মোট টাকাটাকে হিসাব করা হয়। তাহলে মোট বলতে গ্রস বোঝানো হয়, আর নিট বলতে হচ্ছে বাদটা টাকা বাদ দেওয়ার যে টাকা থাকে সেটাকে বোঝানো হয়। তো আশা করি এই জিনিসটা তোমরা যদি বুঝে থাকো, তাহলে পরবর্তীতে আমাদের যে অঙ্কটা সামনে আসবে আমরা সম্পূর্ণটা করতে পারবো। সবাই একটু ডান লিখে দাও, ঠিক আছে? সবাই একটু ডান লিখে দাও। আচ্ছা আচ্ছা, সবাই একটু ডান লিখে দাও। তাহলে তোমাদেরকে কিন্তু আমি সমস্যাগুলো বের করতে বলছিলাম। তো আমাদের এই ক্লাসের পরে আরেকটা ক্লাস হবে, তোমরা কিন্তু বলছি সমস্যা বের করতে থাকো, তোমরা কিন্তু অনেকগুলো সমস্যা বের করে ফেলছো। আরেকজনে বলছে স্যার সমস্যাগুলো কি সলভ করে দিবেন না? এই যে মেহেদি হাসান সৌরভ, তুমি যে কমেন্ট করছো এটা কিন্তু যুক্তিসঙ্গত কমেন্ট না। তুমি বিগত 3টা টপিকস দেখে আসছো যে তোমাদের যত সমস্যা আছে সব আমি সলভ করে দিছি। তাহলে এখানেও যত অঙ্ক থাকুক, যত কঠিন ম্যাথ থাকুক, আমি অবশ্যই সমাধান করে দেবো। কিন্তু তোমাদের অবশ্যই যেহেতু বলছি সমস্যা বের করতে, তোমরা বের করতে থাকো। আর আমার মনে হয়েছে যে আমি গ্রস মেথড অথবা নিট মেথড আমার আজকে ক্লাসে অঙ্কটা করে দিলে তোমাদের জন্য সুবিধা হবে, সেজন্য অঙ্কটা করাইতেছি। আবার নেক্সট ক্লাসে আমি আরেকটা অঙ্ক করাই দিব, কথা বুঝছো না? এরপরে লাগলে আমি সলভ করে দিব, কোনো সমস্যা নেই। তো আমার কথা হলো, এখন তোমাদেরকে যদি আমি
একদিনে যদি অনেকগুলো সলভ করাই সেক্ষেত্রে তোমাদের উপরে কিন্তু অনেক বড় একটা প্রেশার পড়ে যাবে, অনেক ক্লাস বড় হয়ে যাবে, অথবা ক্লাস তোমাদের কাছে মজা লাগবে না। তো এটাও কিন্তু তোমাদের একটা সমস্যা। তো এটা আমি সুন্দর করে সলভ করে দিচ্ছি, যেহেতু অঙ্কটা একটু ভিন্ন টাইপের ম্যাথ, সেই জন্য আমি চাচ্ছি যে অঙ্কটা একটু সুন্দর করে করাই, তারপরে ক্লাসে আরও কিছু ভিন্ন টাইপের ম্যাথ থাকলে সেগুলো করাবো। এইভাবে তোমাদের কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, তারপরে সকল সমস্যা একসাথে আমরা সলভ করে দেবো। তো মূল কথা হচ্ছে সমস্যার সব সমাধান হবে, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই, আর এইভাবে প্রশ্ন করার দরকার নেই, ঠিক আছে? কারণ তোমরা ভালো করে জানো আমরা যে কোনো সকল সমস্যা সমাধান করি। তাহলে চলো আমরা যদি এখন অঙ্কটা একটু দেখি আমাদের কিভাবে করতে, তাহলে তোমরা কিন্তু অটোমেটিকলি বুঝে গেছো যে আসলে এখন কিভাবে হবে। তো এটা হচ্ছে আমাদের মানে ব্যাককল ব্যবসায়ী, আর এটা হচ্ছে আমাদের পাকনা ব্যবসায়ী, বুঝছো? মানে তার কত হলো, সে ডিসকাউন্ট দিতে পাইবো, আগে ডিসকাউন্টের টাকা বাদ দিয়ে হিসাব করব, অথবা ডিসকাউন্ট যেহেতু কাউকে দিব আগে সে ডিসকাউন্ট বাদ দিয়ে হিসাব করব। তো এখানে কন্ডিশনটা কি, যে আমরা এখানে মোট আমরা ডিসকাউন্ট পাবো নাকি না পাবো সেটা পরের ব্যাপার, যখন পাবো তখন হিসাব করা যাবে, কথা বুঝছো? আর তাদের কথা হচ্ছে ভাই ডিসকাউন্ট পায় অথবা না পায় আগে হিসাব করি, এরপরে যদি আমরা ডিসকাউন্ট না পাই তখন আবার পরে হিসাব করবো না, কোনো সমস্যা নেই। তো তাদের বিষয়টা হলো কি, যে তারা যেভাবে হিসাবটা রাখছে, যদি ডিসকাউন্ট পায় তাহলে ডিসকাউন্ট হিসাব করবো, না পেলে নাই। আর তাদের হিসাবটা কি, যে ডিসকাউন্ট যদি পায় তাহলে হিসাব করা লাগবে না, কারণ তারা আগেই ডিসকাউন্ট হিসাব করে ফেলছে। আর যদি ডিসকাউন্ট ভুল ক্রমে তারা মিস করে ফেলে তাহলে আবার তাদেরকে জামাতে দিতে হবে। কেন জায়গা দিতে? ওই যে পাকনামি করে যে আগে ডিসকাউন্টের টাকা হিসাবে বাদ দেওয়াইছে, এখন তো সে ডিসকাউন্ট পায় নাই, তাহলে তো ধরা খায় গেল। তখন তাদের আবার তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট না পাইলে জামাতে দিতে হইব, আর তাদের ক্ষেত্রে ডিসকাউন্ট পাইলে ডিসকাউন্টে জামাতে দিতে হবে, কথা বুঝছো? মানে সে আগে যেহেতু ডিসকাউন্টের কাজ করে ফেলছে, এখন ডিসকাউন্ট যদি মিস করে হাতছাড়া হয়ে যায় তাহলে তাকে আবার আরেকটা জামাতে দিতে হবে। আর সে তো নর্মালি আছে, সে পুরো টাকা লিখছে, ডিসকাউন্ট পেলে ডিসকাউন্টে জামাতে দিব, না পেলে না দিব। আর এখানে ডিসকাউন্ট পাইলে জামাতা দেওয়া লাগবে না, কিন্তু ডিসকাউন্ট যদি না পায় তাহলে তারা আবার জামাতা দিতে হবে। ওই যে সে যে কম দেখাইছে মার্চেন্টেজ, সে তো ডিসকাউন্ট পায় নাই, তখন এগুলো আবার বেড়ে যাবে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। বাকি বিষয়গুলো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমি দেখাই দিব। আর এই আজকের অঙ্কগুলো আমি একটু সমাধান সহ নিয়ে আসছি, কারণ এখানে যেহেতু দুই ধরনের ম্যাথ করাবো এবং পাশাপাশি আমাদের রিকোয়ারমেন্ট সি আছে, আমরা কিন্তু এখানে অনেক কিছু দেখতে হবে। আচ্ছা ওকে, তোমাদের থিওরি পড়া লাগবে না ভাই, থিওরি আমি প্রশ্ন দিয়ে দিব যে কোন কোন প্রশ্নগুলো পড়বা। হ্যাঁ, আমি ওই প্রশ্নগুলো পড়বা, তোমাদের ইনশাল্লাহ পরীক্ষা কমন পেয়ে যাবা। তো আগে ম্যাথগুলো একটু কমপ্লিট করো, মাত্র তো তোমাদের সেশন শুরু হয়েছে, আরও কিছুদিন সময় গেলে আমি তোমাদের থিওরিগুলো দিব। আগে এই বছরের পরীক্ষাগুলো হোক, তাদের পরীক্ষাগুলো কোন কোন প্রশ্ন আসে এই প্রশ্নগুলো বাদ দিয়া বাকি প্রশ্ন কীভাবে থিওরি দেওয়া যায় সেগুলো আমি দিয়ে দিব। তোমরা থিওরি ইনশাল্লাহ মেন বই থেকে পড়ে নিবা, কথা বুঝছো? তো থিওরি নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আর থিওরি আমার পড়া দেওয়া লাগবে না। তুমি যেভাবে আমি তোমাকে অ্যাকাউন্টিং পড়াতেছি এইভাবে তুমি থিওরি পড়লে বুঝো। এখন মার্চেন্টাইজ তোমাকে আমি যেভাবে পড়াইছি তুমি থিওরি পড়লে বুঝা যাবে, অটোমেটিকলি বুঝা, কারণ তোমাকে তো আমি সব বুঝায় পড়াইতেছি, এখানে মুখস্থ কিছু নাই। আচ্ছা, তো আশা করি রহমত আলী ভাইয়া বুঝতে পেরেছো। আরও কয়েকদিন যাক, ওদের পরীক্ষাটা শেষ হোক ফার্স্ট ইয়ারদের, তারপরে কি কি প্রশ্ন আসে না আসে এগুলো থেকে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দিয়ে দিব। পাশাপাশি তোমরা কিন্তু একটা সাজেশন পাইবা যে তোমাদের সম্পূর্ণ সকল বইয়ে যে কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষার মধ্যে 80% থেকে 100% কমন পাইবা, ঠিক আছে? সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাই দিব একদম সব বইয়ের, সকল ডিপার্টমেন্ট সব বই, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সকল বই সাজেশন, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সকল বই সাজেশন, ফিনান্স ডিপার্টমেন্ট সকল বই সাজেশন, ঠিক আছে? এগুলো নিয়ে কোনো টেনশনই করো না। এখন আমাকে পড়াইতে দাও, আমি যা পড়াইতেছি আগে অঙ্কগুলো শেষ করে নিই। আচ্ছা, এখন দেখো কি লেখা আছে। এটা হচ্ছে আমাদের শীটে 10 নম্বর অঙ্ক, এটা তোমাদের অ্যাকাউন্টিং 2013 সালে 3 সালে আসছে, আবার 16 সালে আসছে। আচ্ছা, জানুয়ারি 2015 ট্রানজেকশন ফর এক্সএল কোম্পানি, ডাবল এক্সেল কোম্পানি আর কি, মার্কেটিং অ্যাজ ফলোস। তো এখানে দেখো দেওয়া আছে প্রথমে জানুয়ারি 2। তো এখানে কিছু লেনদেন দেওয়া আছে, লেনদেন দেওয়ার মধ্যে তারা বলতেছে দেখো 1 নম্বর রিকোয়ারমেন্টে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজেকশন, বলতেছে জাবেদা প্রস্তুত করো উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ ইচ ট্রানজেকশন প্রত্যেকটা লেনদেন, অ্যাজুমিং পারচেজ আর সেলস আর রেকর্ডেড অন গ্রোস বেসিস। পারচেজ আর সেলস আর রেকর্ডেড কি গ্রোস বেসিস, তাহলে এখানে গ্রোস বেসিসে তোমাকে করতে বলতেছে, পারচেজ হোক সেলস হোক দুটাকে গ্রোস বেসিস তোমাকে করতে বলছে। আচ্ছা, এরপরে তোমার প্রিপেয়ার এ জার্নাল এন্ট্রিজ উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজেকশন অন দ্য নিট ডিসকাউন্ট বেসিস অথবা নিট ডিসকাউন্ট মেথড, একই কথা। তাহলে এখানে বলছে গ্রোস, এখানে বলছে নিট। আচ্ছা, 3 নম্বরে আবার আরেকটা প্রশ্ন, এটা তোমাকে আগে 2টা করা পরে বুঝাইতে হবে এটা, কারণ এখানে 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে 2টার উপর ডিপেন্ড করে অন্য একটা প্রশ্ন করা হয়েছে, এটা হচ্ছে এক্সট্রা একটা প্রশ্ন। তা আগে আমরা 1 এবং 2 বুঝি, তারপরে বাকিগুলো বুঝবো। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমরা এখন যতটুকু বুঝতে পারলাম যে আমাদের এখানে যে আমাদের প্রথমে বলছে গ্রোস, তারপর বলছে কি নিট। তাহলে আমাদের গ্রোস বললে আমরা নর্মালি গ্রোস যা করেছিলাম আগে অঙ্কগুলোতে সেইভাবেই করব, ঠিক আছে, কোনো ঝামেলা নাই। তো আমরা একটু পরে নিচ্ছি। সোল্ড 10,000 টাকা ওড মূল্য অফ মার্চেন্ডাইজ ইনভেন্টরি অফ আহসান কোম্পানি অন ক্রেডিট টার্মস 2/10 and 30। তো আমরা এখানে বিক্রি করেছি, তো আমরা পণ্য বিক্রি করলে কি যাবে তা দেই, আমরা কিন্তু জানি যে আমাদের গ্রোস মানে কি, যত এই পর্যন্ত আমরা যেভাবে করেছি সেটা কোনো ঝামেলা নেই, আমরা নর্মাল যেভাবে শিখেছি। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস কে ক্রেডিট, কত টাকা, তোমার 10,000 টাকা করে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখানে কিন্তু তোমাদের মনে কিন্তু আসতে পারে স্যার এখানে আমাদের কস্ট দেওয়া নাই কেন, আমাদের তো নর্মালি আমরা জাবেদা করি, হ্যাঁ আমাদের জাবেদা করি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। না, ওই কস্টের জাবেদা যখন গ্রোস বেসিস আর নিট বেসিস বলবে তখন এখানে কস্টের যে জাবেদাটা আছে সেটা দেওয়া লাগে না। কথা বুঝতে পেরেছো? তাহলে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এখানে কিন্তু আরেকটা জাবেদা হয়তো কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তো এখানে কিন্তু আমাদের কোনো কস্ট নাই, তো নর্মালি গ্রস বেসিস আর নিট বেসিসে এরকম কস্ট দেওয়া থাকে না, সেই জন্য আমাদের কস্টে জাবেদা আলাদা দেয়। কারণ এখানে মুখ্য বিষয়টা এটা না, মুখ্য বিষয়টা হচ্ছে তোমার গ্রস বেসিসে ডিসকাউন্টের টাকা আর হচ্ছে নিট বেসিস ডিসকাউন্টের টাকা যেটা সেটা দেখাইতে হবে। এই জন্য এখানে আমাদের সেলসের ক্ষেত্রে কিন্তু একটা জাবেদা হবে। তবে যদি কস্ট দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি যদি চাও তুমি কস্টের জাবেদা দেখা দিতে পারো। যদি এই ধরনের অঙ্কে কস্ট দেওয়া থাকে না, কস্টের ব্যাপারে কিছু বলা থাকে না, সেই জন্য আমাদের কস্টের যে এক্সট্রা একটা জাবেদা আসে সেটা আমরা সেলসের ক্ষেত্রে নিব না, সেলস রিটার্নের ক্ষেত্রে নিব না। তো আশা করি বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের গ্রস মেথড, মানে আমরা নর্মালি আগে যে মেথডে করেছি। তাহলে এখানে সেলসের জন্য সেলস জাবেদা, পার্চের জন্য যা টাকা আছে তাই, এখানে 10,000 ছিল 10,000, এখানে 20,000 পারচেস করেছি 20,000, ঠিক আছে। তারপরে 5 নাম্বার, 2 নাম্বার হচ্ছে আমরা সেলস করেছি, 4 নাম্বার পারচেস করেছি। তারপরে 5 নাম্বার রিসিভ ডেবিট মেমোরান্ডাম ফর আহসান লিমিটেড, আহসান লিমিটেড কাছ থেকে ডেবিট মেমোরান্ডাম রিসিভ করেছি, মানে রিটার্ন আর কি, স্টেটিং দ্যাট গুডস কস্টিং 200 টাকা ওয়ার রিসিভড ইন এ ড্যামেজ কন্ডিশন, মানে এটা হচ্ছে একটা ড্যামেজ কন্ডিশন হওয়ার কারণে হ্যাঁ আমরা এখান থেকে পণ্যটা রিটার্ন নিয়েছি। তাই এটা কি রিটার্ন, পারচেজ রিটার্ন নাকি তোমার সেলস রিটার্ন, সেটা বুঝে আমি বলছি যে তোমরা সরাসরি কোম্পানিটা খেয়াল করো। তাহলে আহসান কোম্পানিকে আমি বিক্রি করছিলাম, এটা সেলস রিটার্ন। তাহলে সেলস রিটার্ন আমরা 200 টাকার পণ্য তাদের কাছে বিক্রি করেছি। আহসান কোম্পানি ইজ গ্রান্টেড 200 টাকা অন ক্রেডিট অন অ্যাকাউন্ট ডিউ ফর অফ দ্য সেলস টু। তাহলে এখানে আমাদের এই পণ্যটা যে ফেরত দেওয়ার আমরা এখানে গ্রান্টেড ছিল, সেটা পণ্য ফেরত দেওয়া হয়েছে, তারা ফেরত দিচ্ছে পণ্য 200 টাকা। তা 200 টাকার পণ্য যদি ফেরত দেওয়া হয় তাহলে সেলস রিটার্ন, তাহলে নর্মাল যে জাবেদা হবে সেলস রিটার্ন ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কথা বুঝছো? আচ্ছা, এরপরে 6 নাম্বার সেন্ট এ ডেবিট মেমোরেন্ডাম, হ্যাঁ তোমার টু আর এ কোম্পানি থেকে আমরা কিন্তু পণ্য কিনছিলাম, হ্যাঁ ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম এগুলো যদি দেখো তাহলে মনে রাখবো এগুলো রিটার্ন ফর এ 100 শর্টেজ অফ দ্য গুড পারচেজ অন জানুয়ারি 4। তো আমরা জানুয়ারি 4-এ যে পারচেজ করেছি সেখানে পণ্য রিটার্ন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো সেখানে যে আমরা পণ্য রিটার্ন হয়েছে, অথবা আমাদের আরেকটা এখানে যে বিষয়টা বলছে যে 100 শর্ট অফ গুডস অফ পারচেজ, শর্ট মানে হচ্ছে মানে 100 পণ্য মানে তারা কম দিছে। তো 100 পণ্য যদি কম দেয় তাহলে আমরা এখানে যে পণ্য কিনছিলাম তার মানে এটা তো রিটার্ন গেল। তুমি যদি এখন ধরো একটা বক্সে ধরো 1000 পণ্য তুমি পারচেস করছো, এটা হিসাব করছো, এখন গণ্যা দেখলে 100 কম, তাহলে অবশ্যই এটা একটা মানে পণ্য কম রিটার্নের মতো, মানে এটা সে কম দিচ্ছে। তো এখানে শর্টেজ পারচেজ অফ গুড যে কথা, রিটার্ন একই কথা। তাহলে পারচেজ রিটার্ন, তাহলে এখানে পারচেজ রিটার্ন যাবে দিবা সেম পারচেজের উল্টা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট কি, এখানে আমাদের এই অ্যালাউন্স ফর পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ফর ক্রেডিটস। কথা বুঝছো? অথবা তুমি যদি চাও এখানে মার্চেন্ডাইজ লিখতে পারো, যেহেতু এটা আমাদের মার্চেন্ডাইজ চ্যাপ্টারের অঙ্ক, আর যেহেতু মার্চেন্ডাইজ লেখা আছে তুমি যদি চাও এখানে মার্চেন্ডাইজ লিখতে পারো। এখানে আমরা কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা লিখলে ভালো হবে। কথা বুঝছো? আচ্ছা, তো এখন তুমি এটা চাইলে এখানে লিখতে পারো, আর যেহেতু এটা পারপেচুয়াল সিস্টেম মার্চেন্ডাইজ লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে সেলস, এটা হচ্ছে আমাদের পারচেজ, এটা হচ্ছে সেলস রিটার্ন, এটা হচ্ছে পারচেজ রিটার্ন। তারপরে আমাদের হচ্ছে কি রিসিভ এ চেক ফ্রম আহসান কোম্পানি অ্যামাউন্ট টু ডিউ অন জানুয়ারি 2 তারিখে সেলস, 2 তারিখে যে আমরা সেলস করেছি সেখান থেকে তারা টাকা দিছে। তো সেখান থেকে তাদের কাছে আমরা 10,000 টাকা পাই, তো তারা পণ্য ফেরত দিচ্ছে কত, 200 টাকার পণ্য ফেরত দিচ্ছে, তাহলে 9,800 টাকা পায়। তো 9,800 টাকা পায়, এখন তারা কি তারা আমাদেরকে টাকা দিচ্ছে, এখন শর্ত অনুযায়ী তারা ডিসকাউন্ট পাবে কিনা, তো তাদেরকে আমি 10 দিন সময় দিচ্ছি। তো 2 তারিখে আমি বিক্রি করে যদি 10 দিন সময় দিই তাহলে 2 প্লাস কত 10, তাহলে 12 তারিখ, তাহলে 12 তারিখ পর্যন্ত তারা টাকা দিলে
আমি তাদেরকে ছাড় দিব। তাহলে তারা 11 তারিখে টাকা দিচ্ছে, তাহলে অবশ্যই তাদেরকে ছাড় দিব। তাহলে তাদের কাছে আমি পাইতাম 10,000, এখান থেকে 200 টাকা পণ্য ফেরত দিয়ে দিচ্ছে, 9,800 টাকা পাই। তো 9,800 টাকার মধ্যে আমি তাদের 2% কি দিব, ডিসকাউন্ট দিব। তো এখানে অনেক ক্যালকুলেশন করছে, এগুলো দরকার নেই, তোমরা নর্মালি যেভাবে ক্যালকুলেশন করি সেভাবে করবা। তাহলে 9,800 টাকা তাদের কাছে আমি পাই, তো 9,800 টাকা 2% ছাড় দিলে তারা কত পাইব, 196 টাকা তারা ছাড় পাইব। কথা বুঝছো? তো 196 টাকা যদি তারা ছাড় পাই, ঠিক আছে, তো সেটা হচ্ছে সেলস ডিসকাউন্ট। ঠিক আছে, সেলস ডিসকাউন্ট আমি ছাড় দিছি, এটা আমার খরচ, সেলস ডিসকাউন্ট ডিবিট। আর 9,800 টাকা থেকে 2% ছাড় দিয়ে আমি টাকাটা পাইলে এটা আমার ক্যাশ ডিবিট। তো বুঝোই তো, একটা আমরা এই ধরনের অঙ্ক করাইছি গত ক্লাসগুলোতেও, যে আমরা বারটা বাদে টাকা পাইছি। তাহলে 9,800 টাকা থেকে আমরা 196 টাকা ছাড় পাইছি, 2% ছাড় দিছি, দিয়া বাকি টাকা পাইছি। তাহলে বাকি কত, 9,602 টাকা, 4 টাকা। তো 4 টাকা ক্যাশ আমাদের বাড়ছে ডিবিট, আর এটা আমি ডিসকাউন্ট দিছি, সেলস ডিসকাউন্ট ক্রেডিট। আর আমি দানাদার আমাকে 9,800 টাকা দিয়ে দিয়েছি, 9,800 টাকা ক্রেডিট। তো এইভাবে আমরা সেলসের জায়গাটা সেলস ডিসকাউন্ট এবং কি পারচেজ ডিসকাউন্ট আমরা করে ফেলছি। এটা হচ্ছে আমরা পারচেজ টাকা দেওয়ার ক্ষেত্রে ছাড় পেয়েছি। তো এখানে কীভাবে আমরা ছাড় পেলাম, তো আমরা পারচেজ করেছি 4 তারিখে, তারা সময় দিচ্ছে আমাদের কতদিন, 10 দিন। তো 4-এর সাথে 10 যোগ করে 14 তারিখ, তো আমরা দিচ্ছি 12 তারিখে টাকা হয়েছে। তো এখানে আমরা ছাড় পেয়েছি। তাহলে গ্রোস প্রফিট বা গ্রোস মেথডটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, আমি জানি। তো তোমরা যদি 1 নম্বর রিকমেন্ড এ যদি ভালো করে বুঝে থাকো, লেখো রিকমেন্ড এ ক্লিয়ার, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারো। ঠিক আছে, আর তোমরা যদি চাও, এখানে কিন্তু নর্মালি কোথাও বলা নাই যে এটা পারপিচুয়াল সিস্টেমে করতে হবে, এই জন্য তারা এখানে পারপিচুয়াল সিস্টেমে করে নাই। কথা বুঝছো, মানে তারা নর্মালভাবে করে ফেলছে। তো গ্রোস প্রফিট, গ্রোস মেথড অথবা নিট মেথডে পারপিচুয়াল পিরিয়ডিকটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে ডিসকাউন্টের যে ব্যাপারটা, সে ব্যাপারটা ক্লিয়ার করে দেখাইতে হবে। বুঝছো? এখন তোমরা যদি চাও যে এখানে আমি এখানে পিরিয়ডিক সিস্টেমটা ফলো করতে পারো, পারপিচুয়াল ফলো করে পারপিচুয়াল করতে পারো, কোনো বিষয় না। আচ্ছা, তো রিকমেন্ড 1 ক্লিয়ার লিখে দাও। আচ্ছা, তো রিকমেন্ড 1 ক্লিয়ার লিখে দাও। তাহলে তোমরা যদি চাও পারপিচুয়াল ফলো করতে পারবা, পিরিয়ডিক ছেলে পিরিয়ডিক, তারা পিরিয়ডিক ফলো করেছে উত্তরে, আমি পিরিয়ডিক আমার অ্যাসিস্ট্যান্ট উঠেছে, পিরিয়ডিকে বুঝাইছি, কোনো সমস্যা নেই। মানে তোমাকে বুঝাই দিলাম, তুমি যেটা ইচ্ছা এখানে ফলো করতে পারবা। কথা বুঝছো? আচ্ছা, তো লেখো 1 ক্লিয়ার, প্রত্যেকে লেখো রিকমেন্ড এ ক্লিয়ার লিখে দাও। প্রত্যেকে লেখো রিকমেন্ড এ ক্লিয়ার। আচ্ছা, রিকমেন্ড এ ক্লিয়ার, কারণ তোমাদের এখানে, হ্যাঁ, এটা পারপিচুয়াল সিস্টেমে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। কারণ এখানে পারপিচুয়াল তুমি যে কোনো একটা করতে পারবা, কারণ এখানে মূলত অঙ্কটা বুঝো না, মূলত অঙ্কটা হচ্ছে গ্রস বেসিস আর হচ্ছে নিট বেসিস, এই জন্য এখানে পারপিচুয়াল বা পিরিয়ডিককে তারা গুরুত্ব দেয় নাই। এখন তুমি পারপিচুয়াল চাইলে পারপিচুয়াল করতে পারো, পিরিয়ডিক চাইলে পিরিয়ডিক করতে পারো। হ্যাঁ, কারণ এই প্রশ্নটা যখন তোমার আসবে, তুমি তো আর বুঝবা না এটা কোন প্রশ্ন, পারপিচুয়াল নাকি পিরিয়ডিক। হ্যাঁ, আচ্ছা, তো তোমরা পিরিয়ডিক পারপিচুয়াল করতে চাইলে পারপিচুয়াল করো, কোনো বিষয় না, খালি জাস্ট চেঞ্জ হবে। তোমরা জানো এখানে সেলস ডিসকাউন্ট তো ঠিকই থাকবে, এখানে হচ্ছে পারচেজ ডিসকাউন্টে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে, এতটুকু, তো আর তো কিছু না। আর এই ক্যালকুলেশনগুলো আমি একটু কেটে রেখেছি লাল কালি দিয়ে, কেন? কারণ এই ক্যালকুলেশনগুলো তোমাদের ভিতরে এখানে ভুল টুল আছে, এখানে এগুলো দরকার নেই। তোমরা নর্মালি বাইরে থেকে ক্যালকুলেশন করে অথবা তোমাদের ক্যালকুলেশন করে অঙ্ক টাকা বসাই দেবো। আচ্ছা, ঠিক আছে। তো পারপিচুয়াল সিস্টেমে এখানে হ্যাঁ, যে কোনো নিয়মে করতে পারবো। আর পারপিচুয়াল সিস্টেমে কষ্ট লিখিব, কষ্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা তো তোমার খালি সেলসের ক্ষেত্রে, রিটার্নের ক্ষেত্রে হবে, আর তো কোনো ঝামেলা নাই। সেলসের ক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কস্ট, আর রিটার্নের ক্ষেত্রে কস্ট দেওয়া থাকবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি কস্ট ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। তাহলে এখানে কস্ট দেওয়া থাকলে কস্ট হবে, এটা দেওয়া থাকলেও কোনো সমস্যা হয়তো ইফেক্ট পড়বে না, না থাকলে ইফেক্ট পড়বে না, কারণ কস্ট থাকবে, কস্টে যাওয়া এক্সট্রা একটা আসবে, বাকি কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তোমরা যেভাবে ইচ্ছা এটা করে নিও। পারপিচুয়াল এখানে যেহেতু এগুলা গ্রস বেসিস, নিট বেসিস, যেহেতু পিরিয়ডিক করতেছে, তোমরা পিরিয়ডিক করতে পারো। আমি যদি তুমি বলো স্যার আমি পারপিচুয়াল করবো, পারপিচুয়াল করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই নাম্বার বুঝে ফেলছো। এখন কষ্টের টাকা যেহেতু দেওয়া নাই, এই জন্য তো এটা পিরিয়ডিক করছে। এখন কষ্টের টাকা যদি দেওয়া না থাকে, তুমি যদি এরপরে জোর করে কষ্টের টাকা বের করে করতে চাও, তাহলে 75% ধরো, 75% কস্ট ধরে নিবা, সেলসের 75% কস্ট ধরে নিবা। ঠিক আছে, এখানে কত কস্ট ধরবা, সেলসের 75% 7,500 কস্ট ধরে নিবা। তো এই জন্যই তো বললাম যে যেহেতু এখানে তোমার না এই ধরনের কোনো নাই, তাহলে এটা পিরিয়ডিক করে ফেলছে, তোমরাও পিরিয়ডিক করে ফেলবা, ঝামেলা তো নাই, ঝামেলাতে কেন যাইবা? বুঝছো? আচ্ছা, ওকে, যদি কস্ট দেওয়া থাকতো সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে তোমরা পারপিচুয়াল করে নিতে, সমস্যা নেই। তাহলে এখন সবাই কি বুঝছো? বুঝলে একটু ডান লেখো, আমি পরবর্তী অঙ্কটা করাবো, কারণ এরপরে আবার তোমাদের রিকমেন্ড বি এবং সি আছে, এখানে আরো অনেক কিছু বুঝাইতে হবে। ঠিক আছে, রিকমেন্ড বি এবং সি আছে, আরো অনেক কিছু বুঝাইতে হবে।
75% মন গড়া না, এটা 75% হচ্ছে রুলস। যেহেতু পারপেচুয়াল সিস্টেমে তোমার নাই, কষ্ট দেওয়া হয় নাই, তো এটা পারপেচুয়াল সিস্টেম হইলো কিভাবে? সেই জন্য আমরা 75% বা 70% যে কোনো একটা ধরে নিতে পারবো। হ্যাঁ, তোমরা লেট দিয়ে কি করবা, লেট দিয়ে 75% ধরে নিবা, যে কষ্ট করছো 75%। এটা হচ্ছে এজিউম। তোমরা তো মাত্র শুরু করছো জীবনে পড়ালেখা, অনার্সে অনেক জায়গায় অনেক কিছু ধরে লইতে হইব, অনেক কিছু দেওয়া থাকবো না, বুঝছো? মাত্র তো ছোট, এটা এখন যে আসছো এটা কিন্তু প্রাথমিক। প্রিন্সিপালস অ্যাকাউন্টিং মানে কি? হিসাব বিজ্ঞানের নীতিমালা। এখন হিসাব বিজ্ঞানের ভালো মানে মধ্যস্থলে অবস্থান করে না, তোমরা এখনো প্রাথমিক লেভেলে আসো, ফার্স্ট স্টেজে আসো। তোমরা মনে করতেছো ক্লাস 9 থেকে আমরা 12 পর্যন্ত পড়ে ফেলছি, এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছি। হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে আছি আমরা, এখনো না, এখনো তোমরা ফার্স্ট স্টেজে আসো, ফার্স্ট স্টেজ, বুঝছো ব্যাপারটা? তোমরা এখন অ্যাকাউন্টিং এর ফার্স্ট স্টেজে আসছো। সেকেন্ড ইয়ার উঠবা, মাধ্যমিক লেভেলে যাবা, তখন একটা অঙ্ক আসবে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, মানে মাধ্যমিক হিসাব বিজ্ঞান। থার্ড ইয়ার উঠবা, অ্যাডভান্স অ্যাকাউন্টিং আসবে, মানে উচ্চতর হিসাব বিজ্ঞান। ফোর্থ ইয়ার উঠবা, উচ্চতর হিসাব বিজ্ঞান 2, মানে বুঝতে পারতেছো? তখন মনে রাখতে হবে যে অ্যাকাউন্টিং এর অনেক লাইফে অনেক কিছু ধরে নেওয়া যায়, অনেক কিছু তুমি তোমার মনের মতো ধরে করে নিতে পারবে। তো এটা হলো মাত্র প্রাথমিক জিনিস আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে তোমার প্রাথমিক জিনিস। তুমি মাত্র এখনো তুমি ফার্স্ট স্টেজে আসো, তুমি অ্যাকাউন্টিং এর এখনো সেকেন্ড স্টেজে যাও নাই। মাধ্যমিক হিসাব বিজ্ঞান যে কাকে বলে এটা এখনো তুমি যে চিনো না, এখনো তুমি শিখো না, এটা এটা সেকেন্ড ইয়ারে গিয়ে শিখবা। এরপর উচ্চতর হিসাব বিজ্ঞান শিখবা থার্ড ইয়ারে, এরপর উচ্চতর হিসাব বিজ্ঞান 2 ফোর্থ ইয়ারে, বুঝছো? এগুলো বহুত স্টেজ আছে, মনে করো না যে তোমরা হিসাব বিজ্ঞানে অনেক কিছু জানা লাইছো, মাত্র ফার্স্ট স্টেজে আসো, তোমরা এখনো বিগিনিং লেভেলে আসো। আচ্ছা, এখন শুরু হয়েছে অনার্স লেভেল, এখানে উচ্চতর স্নাতক, এখন তোমরা উপরে লেভেলে যাবে আস্তে আস্তে। তো খেয়াল করে দেখো, তো এখন আমাদের, তো এর পরবর্তী আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের কি, বি, প্রিপেয়ার দ্য জার্নাল নোটিস উইথ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজেকশন অন দ্য নিট অফ ডিসকাউন্ট বেসিস। তো এখানে নিট ডিসকাউন্ট বেসিস, তো আমি তোমাদেরকে উদাহরণ আগেই বলছি যে নিট ডিসকাউন্ট বেসিসটা জিনিসটা কি। তাহলে নিট ডিসকাউন্ট বেসিসটা হচ্ছে আমাদের কি হবে, আমরা হচ্ছে ডিসকাউন্টের টাকা আগেই বাদ দিয়ে দিই, পরে আর ডিসকাউন্টের টাকা বাদ দেওয়া লাগবে না। ঠিক আছে? তো দেখো, তা আমরা 1 তারিখে, ভালো করে খেয়াল করে দেখো, 1 তারিখে আমরা কি করেছি, সোল্ড করেছি, কত, 10,000 টাকার পণ্য সোল্ড করেছি। তাদেরকে বলেছি যে আপনাকে 2% ডিসকাউন্ট দিব 10 দিন মধ্যে টাকা দিতে পারলে। তো আমরা কি করলাম, এখন আমরা পাকনা ব্যবসায়ী আলাদা লেভেলের, তখন আমরা কি করলাম, সরাসরি আমরা কিন্তু এইখানেও অ্যাকাউন্ট রিসিভেবল লিখছি, সেলস লিখছি, কিন্তু লিখছিলাম 10,000 টাকা করে। কিন্তু এখানে আমাদের নিট বেসিসে, ঠিক আছে, নিট বেসিস অথবা নিট গ্রস মেথড অথবা নিট মেথড, এই জায়গায় দেখো আমরা কি করছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, আমরা 2% বাদটা বাদ দিয়ে বাকি টাকাটা লিখছি। তার মানে আমরা বুঝাইলাম যে আমরা এই টাকাটা আর পাবো না, আমরা এই টাকাটা আর পাবো না, কথা বুঝছো? তাহলে এখানে কি হইলো, আমরা সরাসরি ডিসকাউন্টটাকে আমরা হাতে কলমে আনি নাই, ডিসকাউন্টটাকে আমরা গণায় ধরি নাই, মানে ডিসকাউন্টটা একবার বাদ। কিভাবে ধরলাম না, যেমন ধরো তুমি একটা ফোন কিনছো, হ্যাঁ, এই ফোনটা কিনছো ধরো 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা কিনছো, দেখেন তোমাকে 10% ডিসকাউন্ট দেবে। তো 10% ডিসকাউন্ট দিলে কত হয়, তাহলে 2,000 টাকা, তাহলে 18,000 টাকা। এখন তুমি ডিসকাউন্টটাকে গণলাই না, গণার থেকে বাদ দিয়ে দিলা, ঠিক আছে, গণার থেকে বাদ দিয়ে দিলা যে হ্যাঁ আপনি, আমি তো 10 দিন টাকা দিয়ে দিব, ডিসকাউন্ট হিসাব করার দরকারই নেই, ঠিক আছে। তখন কি হলো, এই জন্য আমিও ভাবতেছি যে হ্যাঁ 10 দিন তো টাকা দিয়ে দিব, আমি ডিসকাউন্ট গণার এই দরকার নেই। তখন এই 9,800 টাকা ডিবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডিবিট, সে 9,800 টাকা দিব, আর আমার বিক্রয় হিসেবে তো 8,900 টাকা ক্রেডিট, কারণ সে আমাকে এই টাকাটা দিব, এই জন্য আমি এই টাকাটা হিসাব করছি। এখন সে যদি ডিসকাউন্ট ফলো আপ করে, মানে ডিসকাউন্ট যদি সে কোনোভাবে হাতছাড়া করে ফেলে, তখন আবার উল্টা আবার জাবাদা দিতে হইব, বুঝছো? আস্তে আস্তে এটা দেখবো, একটু পরে আমি দেখাচ্ছি। ওকে, তো এইভাবে সেম পারচেজের ক্ষেত্রে আমাদের, আমরা এখানে পারচেজ করছি 20,000 টাকার পণ্য, তারা বলছে আমাদের 2% ডিসকাউন্ট দেবে 10 দিনের মধ্যে। তো এখানে আমরা সেম পারচেজের ক্ষেত্রে আমরা পারচেজ ডিবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আমরা এখানে 2% বাদ দিয়ে দিব। তাহলে 20,000 থেকে 2% বাদ দিলে কত, 9,000, 19,600, 19,600, কথা বুঝছো? আচ্ছা, ক্লিয়ার। এরপরে এটা হচ্ছে আমাদের কি, সেলস রিটার্ন, এটা হচ্ছে পারচেজ রিটার্ন। তো সেলস রিটার্নের ক্ষেত্রে আমরা জানি, আমাদের সেলস রিটার্নের ক্ষেত্রে আমরা কি করেছি, এখানে আমাদের 200 টাকার পণ্য ফেরত দিয়েছে আমাদেরকে। তো 200 টাকার পণ্য ফেরত দিলে আমরা কিন্তু ডিসকাউন্ট বাদে যেহেতু হিসাব করছি, এখানে আমরা সেলস রিটার্ন 200 টাকার পণ্য ডিসকাউন্ট বাদে হিসাব করছি। 200 টাকার পণ্য 2% করলে আমাদের 4 টাকা আসে, তাহলে 4 টাকা বাদে হিসাব করলে 196 টাকা আমাদের দানাদার কমবে, এই জন্য দানাদার ক্রেডিট 196 টাকা, আর আমাদের সেলস রিটার্ন হচ্ছে কত, 196 টাকা ডিবিট। কারণ আমাদের পণ্য ফেরত দিলে আমাদের বিক্রয়ের পরিমাণ কমে যায়, বিক্রয় আয় কমলে ডিবিট হয়, এই জন্য সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, তোমরা শুধু সেলস রিটার্ন লিখলে হবে, অ্যালাউন্স লেখা লাগে না। সেলস রিটার্ন ডিবিট 196 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত, তাহলে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট বাদে টাকা,
আবার পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট বাদে টাকা। সেম পণ্য ফেরতের ক্ষেত্র, ক্রয় ফেরতের ক্ষেত্রে ডিসকাউন্ট বাদে টাকা, বিক্রয় ফেরতের ক্ষেত্রে ডিসকাউন্ট বাদে টাকা। এই জন্য এখানে সেলসের ক্ষেত্রে, রিটার্নের ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট বাদে টাকা আসছে। আচ্ছা, এরপরে আমাদের হবে 6 নাম্বার। 6 নাম্বার এখানেও সেম আমাদের পারচেজ রিটার্ন, এটা পারচেজ রিটার্ন। তাহলে পারচেজ রিটার্ন যে হয়েছে এখানেও সেম, কত টাকার পণ্য পারচেজ রিটার্ন হচ্ছে 100 টাকা। তো 100 টাকার 2% বাদ দিলে 98 টাকা হয়। তাহলে এখানে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, পারচেজ যদি আমরা রিটার্ন হয় অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন ক্রেডিট। তাহলে এখানে 98 টাকা ডেবিট। কথা বুঝছো? ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি বুঝো 4টা অঙ্ক, তাহলে ওকে লিখে দাও। এই পর্যন্ত বুঝলে 4টা অঙ্ক ওকে লিখে দাও। এই পর্যন্ত বুঝলে 4টা অঙ্ক ওকে লিখে দাও। প্রত্যেকে ওকে লিখে দাও। তাহলে তোমরা এখানে শেষ মনে করিও না, এখানে কিন্তু আমি আরো এক্সট্রা ইনফরমেশন দিব। যদি এরকম কোনো অঙ্ক আসে তোমাদের পরীক্ষায় বা এটার সাথে যদি আরো এক্সট্রা কিছু দেয় যেন তোমরা পারো, পাশাপাশি তোমাদের সি নাম্বার অঙ্কটা কিন্তু করে দিতে হবে, কারণ এটাই হচ্ছে তোমাদের মূল অঙ্ক। আর এই অঙ্কটা তোমরা তো পারবাই, কারণ শুধু টাকা বাদ দিয়ে। এখন এখানে আমি কেমন হলে কেমন যাবে দেবো এটা একটু বুঝাই দিব আজকে, বুঝছো? ওকে, তাহলে আমরা কিন্তু কত নাম্বার অঙ্কে আছি? 6 নাম্বার পর্যন্ত। 6 নাম্বার পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে ওকে, এরপরে আমাদের যখন টাকা দিবে, এখন দেখো টাকা আমরা পাইছি কিনা। দেখো এখন আমরা দেখতেছি প্রথম আমরা কি টাকা পাবো, রিসিভ টাকা কত তারিখে? এই যে বিক্রি যে করছে 2 তারিখে সেল। তো 2 তারিখে যদি আমরা বিক্রি করেছিলাম, তাহলে সে আমাদের কথা ছিল 10 দিনের মধ্যে দিতে পারলে আমরা কি তাকে বারটা দিব। তাহলে 12 তারিখের মধ্যে দিতে পারলে সে বারটা পাবে। তাহলে 12 তারিখের মধ্যে সে দিয়ে দিছে, তাহলে সে বারটা পাবে। তো বারটা যেহেতু সে পায় লাগবো, আর তো কোনো ঝামেলা নাই। তাহলে আমার বারটা তো আগেই বাদ, তো সে বারটা পায় অলাইছে, ঝামেলা শেষ। তাহলে বারটা বাদে আমি কত টাকা পাবো তার কাছ থেকে? তার কাছে আমি পাইতাম কত? 9800 টাকা পাইতাম। এবং এখান থেকে সে পণ্য ফেরত নিচ্ছে কত? 196 টাকার পণ্য ফেরত দিয়ে দিছে। তাহলে 9800 থেকে 196 টাকা বাদ দিলে আমি তার কাছে কত পাই? তার কাছে আমি 9604 টাকা পাই। তো 9604 টাকা যে আমি পাই, এখন সে আমাকে টাকাটা সরাসরি দিয়ে দিব, তখন আমার ক্যাশ ডেবিট, এখন এসে ওর ক্রেডিট। তুমি খেয়াল করে দেখো, এখানে ডিসকাউন্ট পেয়েছি, তাও ডিসকাউন্ট কোনো যাবে দেওয়া হয় না কেন? কারণ আমাদের এই অঙ্ক থেকে ডিসকাউন্ট যে জিনিসটা সেটা আমরা বাদ দিয়ে ধরে ফেলছি, ডিসকাউন্ট আমরা কোনো হিসাব নাই। এই জন্যই বলছি যে এই অঙ্কে যদি ডিসকাউন্ট পেয়ে যায় কোনো ঝামেলা নাই, কারণ ডিসকাউন্ট আমি ও পাবে এই হিসাব করে আমি হিসাব করে আসছি, ও পাইছে, ঝামেলা শেষ। আবার আমি ডিসকাউন্ট পাবো এই হিসাব করে আমি অ্যাকাউন্ট করে আসছি, আমি ডিসকাউন্ট পেয়ে গেছি, ঝামেলা শেষ। কিন্তু ভুলবশত যদি ডিসকাউন্ট না পাই, তখনই আবার ওই যে ডিসকাউন্টের যে হিসাবটা প্যাস লাগছে, তখন আবার জাবেদা দিতে হবে। তো এই জাবেদাটা আমি তোমাকে একটু পরে দেখাবো, পাশাপাশি সি নাম্বারটা করে দিব। তাহলে এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাদের কাছে নর্মালি ডিসকাউন্ট বাদ দিয়া 8900 পাইতাম, এবং এত ডিসকাউন্ট বাদ দিয়া 9196 টাকা পণ্য ফেরত দিয়ে দিচ্ছে। তা তাদের কাছে আমি কত পাই? 9604 টাকা পাই। তো 9604 টাকাটা তারা আমাকে দিয়ে দিছে, আমার ক্যাশ টাকা বাড়ছে, আর এখন এসে বলি ক্রেডিট কত? 9600। এখন স্যার এখানে ডিসকাউন্ট পেয়েছি, ডিসকাউন্টের জাবেদাটা কোথায়? তো ডিসকাউন্ট তো আমি দানাদার হিসাব করিও নাই, তা আমার এখানে আর ডিসকাউন্টের জাবেদাটা আসে নাই। কথা বুঝছো? আচ্ছা, এরপর আমরা 12 নম্বর। 12 নম্বরও সেম, আমরা তাদের কাছে আমাদের কাছে তারা 20,000 টাকা পাইতো, তো ডিসকাউন্ট বাদ দিয়া তারা আমাদের কাছে কত পায়? তারা আমাদের কাছে 9600 টাকা পায়। এরপরে আমরা তাদেরকে 98 টাকার পণ্য ফেরত দিয়ে দিছি, তাহলে তারা আমাদের কাছে কত? 19,502 টাকা পায়। তো 19,502 টাকা এখন সময় আসছে, আমি ডিসকাউন্টও সময়ের মধ্যে আমি টাকা দিয়ে দিছি, তাহলে তারা আমার ডিসকাউন্টের মধ্যে আমি টাকা দিছি, তাহলে তারা আমার কাছে এই টাকাটা দাবি করতে পারবে। এই জন্য 19,502 টাকা দিয়ে দিচ্ছি, আমার ক্যাশ ক্রেডিট, আর আমার পাওনাদার কমে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 19,502 টাকা। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে নিট ডিসকাউন্ট বেসিসে ডিসকাউন্ট বাদে সব হিসাব রাখতে হয়, আর ডিসকাউন্ট যদি সময় মতো পেয়ে যাও অথবা সময় মতো দেওয়া হয় তাহলে আর কোনো ঝামেলা নাই, কিন্তু যদি সময় ওভার হয় সেক্ষেত্রে ঝামেলা আছে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝো তাহলে লেখো ক্লিয়ার। এখন আমি তোমাদেরকে একটু উল্টা করে বুঝাবো, যদি ডিসকাউন্টটা যদি সময় মতো তারা না পাইতো, সেক্ষেত্রে আমাদের আবার কি জাবেদা দিতে হইতো। দেখো, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকো 100% লেখো ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, নি পারো, হ্যাঁ ঠিক আছে। নিটে ডিসকাউন্ট দেখাবো না, গ্রসে ডিসকাউন্ট দেখাবো। ওকে, তাহলে আমি যেভাবে করাচ্ছি সেভাবে, হ্যাঁ, মুখস্থ কিছু করবো না। এখন এখানে একটা হচ্ছে ডিসকাউন্ট আমরা পাইলে বাদ দেই, ঠিক আছে, পাইলে বাদ দেই। আর একটা হচ্ছে ডিসকাউন্ট পাবো বা না পাবো আগেই বাদ, বুঝছো? এই হচ্ছে হিসাব। এখন কত হলো, তুমি আমি তোমার একটা পেশো ফেলা মনে,
তোমার একটা পেজের মধ্যে ফালামু, তুমি এখন দেখো বুঝছা কি বুঝলা। এখন ধরো তুমি এই যে ডিসকাউন্ট, ধরো আমি এই একটা জিনিসের কথায় বুঝাই, ঠিক আছে, ধরো আমি একটা অঙ্কের কথা বুঝাই, তাহলে তুমি বুঝতে পারবে। আমি আমার নিজের মতো করে বুঝাই, তাহলে সহজ হবে, ঠিক আছে। ধরো নিট আমাদের যা ঝামেলা নিট বেসিসে, কারণ গ্রস বেসিসে আমাদের তো কোনো ঝামেলা নাই, গ্রস বেসিসে কোনো ঝামেলা নাই। এখন আমি এটা তোমাদের কি করব, মানে বুঝাই। এখন ধরো আমি সহজ একটা অঙ্ক নিই। ধরো আমি একজনের কাছ থেকে তোমার 2000 টাকার পণ্য কিনছি, সে আমাকে আগেই বলছিল যে সে কি 100 টাকা ডিসকাউন্ট দিবে, তাহলে কত, 1900 টাকা। তাহলে আমি আগেই কি করলাম, আমি যখন পণ্য কিনি তখন কি লিখেছি, যে ধরো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট লিখছি 1900 টাকা, আগেই লিখে ফেলছি। এবং আমার অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত, 1900 টাকা, মানে আমি আগেই লিখে ফেলছি যেহেতু আমি ডিসকাউন্ট পাবো। কিন্তু সে আমাকে যে শর্ত দিচ্ছে, সেই শর্ত মতো যদি আমি ডিসকাউন্টটা পাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমার যাবাদা কী হবে, যে আমি ক্যাশ টাকা তাকে এখন দিয়ে দিব, ক্যাশ ক্রেডিট কত, 1900 টাকা, আর আমার অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে, যা আছে তা কমে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 1900 টাকা। এটা হচ্ছে আমার প্যাস লাগবে না কখন, যখন আমি ডিসকাউন্টটা পেয়ে যাব। এখন ধরো আমি ডিসকাউন্ট বাদ দিয়ে যখন কিনছি তখন এই যাবাদা দিছি, আর ডিসকাউন্ট আমি যখন পাইছি তখন আমার ডিসকাউন্ট আলাদা কোনো যাবাদা নেই, ডিসকাউন্ট আমি হিসাব করি নাই, টাকা দিছি গেছে, চলে গেছে ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, টাকা চলে গেছে ক্রেডিট। আচ্ছা, তো এই ছিল আমার ঝামেলা নাই। কিন্তু এখন সে তোমাকে যে শর্ত দিল, তুমি শর্তের মধ্যে তাকে টাকাটা দিতে পারো নাই, তখন শর্তের মধ্যে তুমি তাকে টাকাটা কি করতে পারো নাই, দিতে পারো নাই। এখন তো সে তোমাকে ডিসকাউন্ট দিবে না, এই এখন প্যাস লাগবে। তুমি যে ডিসকাউন্ট ছাড়া হিসাব করছো, এখন তো তোমাকে ডিসকাউন্ট দিতে হইব। তখন চলো যাবাদা করি। দেখো প্রতিটা জিনিস বুঝবা। তো আমরা যে এখন যাবাদা করি, দেখো আমাদের যাবাদাটা কি হয়। তার মানে ক্যাশ হবে ডেবিট, ক্যাশ ডেবিট। এখন তাকে কত দিতে হবে, 2000 টাকা দিতে হবে, কারণ 2000 সে ডিসকাউন্ট দিবে না, কারণ আমি সময় মতো টাকা দিতে পারি নাই। তখন আমার ক্যাশ টাকা চলে যাবে ক্যাশ ক্রেডিট, ক্যাশ চলে যাবে ক্যাশ কি ক্রেডিট। তাকে আমার 2000 টাকা মাস্ট বি দিতে হইব, এই জন্য ক্যাশ সম্পদ, ক্যাশ কমে গেলে ক্রেডিট, ঠিক আছে, ক্যাশ ক্রেডিট। আমার কিন্তু 2000 টাকাই তাকে দিতে হবে, কথা বুঝছো, কারণ সে আমার থেকে 2000 টাকায় নিব। আচ্ছা, তাহলে ক্যাশ ক্রেডিট। এখন আমি অ্যাকাউন্টস পেয়েবল কত দেখাইছিলাম, 1900 টাকা দেখাইছিলাম। তো এখন আমি অ্যাকাউন্টস পেয়েবল কি করে ফেলবো, 1900 টাকা ডিবিট করে ফেলবো, 1900 টাকা ডিবিট। কেন তুমি 1900 ডিবিট করবা, কারণ তোমার এর চেয়ে বেশি ডিবিট করার ক্ষমতা নাই, কারণ তুমি দেখাইছো 1900, তোমার 1900 ডিবিট করতে হবে। তাহলে স্যার বাকি যে টাকাটা 100 টাকা, এটা এখন তোমার বর্তমানে তুমি ধরবা ডিসকাউন্ট লস, মানে তোমার এটা লস হয়ে গেছে, তুমি ডিসকাউন্ট হাতছাড়া করে ফেলছো, এই জন্য লাগবে ডিসকাউন্ট লস। তাহলে ডিসকাউন্ট লস কত হলো, 100 টাকা ডিবিট। তুমি যে পাকনামি করে এই ডিসকাউন্ট এটা দেখাও নাই, এখন তো তুমি ডিসকাউন্ট হাতছাড়া করে ফেলছো, তার সময় তো টাকা দিতে পারো না, সে তোমাকে ডিসকাউন্ট দিবে না। তাহলে তোমার অ্যাকাউন্টস পেয়েবল তুমি যা দেখাইছিলা, তোমার হিসাবের খাতায় 1900, তুমি এখন টাকা দিলে হিসাবের খাতায় এটা কিন্তু থাকবে না, এই জন্য এটা ডিবিট, ঠিক আছে। এবং তোমাকে সে ডিসকাউন্ট না দেওয়ার কারণে তোমার পুরো 2000 টাকা দিতে হইব। তো 2000 টাকা তোমার ক্যাশ চলে গেছে, 2000 টাকা ক্রেডিট। এই যে তুমি পাকনামি করে যে তুমি এখানে হিসাবের মধ্যে একটা প্যাচ লাগাইলা, এখন যে ডিসকাউন্টটা তুমি পাইলা না, এখন তুমি এটাকে নতুন করে লস হিসাবে দেখাইতে হবে, এই জন্য ডিসকাউন্ট লস ডিবিট 100 টাকা। তো দেখো, আশা করি বুঝতে পেরেছো কিনা। তো এটা যদি বুঝে থাকো, দেখো ভাই, এগুলো মুখস্থ কিছু না, আমি তোমাকে কিন্তু বাস্তব থেকে বুঝাচ্ছি, মুখস্থ কিন্তু কিছু না, বাস্তব থেকে বুঝাচ্ছি। আচ্ছা, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি মন থেকে বুঝে থাকো, তাহলে তোমরা একটু লাভ দিয়ে একটু কমেন্ট করে দাও, ঠিক আছে। মন থেকে বুঝে থাকলে একটু লাভ কমেন্ট করে দাও সবাই। আচ্ছা, তো এই হচ্ছে তোমার পাকনামির ফল, আবার তোমাকে পাকনামির খেসারত দিতে হবে। আর গ্রোস বেসিসে তো আমরা এমন পাকনামি করি না, আমরা ডিসকাউন্ট পাইলে ডিসকাউন্টে যাবো তো দেখাই, না হলে দেখাই না, ঝামেলা শেষ। কিন্তু নিট বেসিসে আমি যে পাকনামি করছি, যদি পাকনামির মতো আমার পাকনামি মিলে যায় তাহলে তো ভালো, না মিললেই খেসারত দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্রয়ের ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে। তো বিক্রয়ের ক্ষেত্রে কি হবে, তো বিক্রয়ের ক্ষেত্রে ধরো একটু দেখাই। বিক্রয়ের ক্ষেত্রে সেম, আমি ধরো তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। এগুলো আমার মনে থেকে এক্সাম্পল দিতেছি যেন তোমরা সহজে বুঝতে পারো। এখন তুমি একটা পণ্য বিক্রি করছো কত, 2000 টাকা, সেম টাকায় ধরো 2000 টাকা। তুমি বলছো ভাই, আপনি যদি 10 দিনের মধ্যে টাকা বা একটা সময় দিছো, তবে আপনি যে এই দিনের মধ্যে টাকা দিতে পারেন, আমি আপনাকে কত
1000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দিব, তাহলে কত হবে 1900 টাকা। 1900 টাকা আপনি আমাকে দিয়ে। এখন তুমি কি করলা, তুমি চিন্তা করলা সে ডিসকাউন্ট তোমাকে, তুমি সে ডিসকাউন্ট পাইবো, তার সে 10 দিনের মতো ডিসকাউন্ট সে টাকা দিয়ে দিব। নিড বেসিস মানে তো এটা এই চিন্তাটা যে সে ডিসকাউন্ট হাতছাড়া করবে না, টাকা দিয়ে দিবে, সে নিয়ে যাবে, তাহলে আমার দরকার নেই ডিসকাউন্ট হিসাব রাখার। তখন তুমি কি করলা যে তুমি তার কাছে 1900 টাকা পাও, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কত 1900 টাকা লিখে দিলে, এবং তুমি যে সেলস করলা সেলস ক্রেডিট, ঠিক আছে 1900 টাকা। মানে তুমি এটা ওই যে পাকনামি করছো, তুমি চিন্তা করছো সে 100 টাকা ডিসকাউন্ট, তখন চিন্তা করলো দূর ডিসকাউন্ট লেখার দরকার নাই, আমি মনে করি তার কাছে আমি 1900 টাকা পাই, 1900 টাকা আমি বিক্রি করছি, যেহেতু সে 1900 টাকা দেবে এটাই তো তোমার সেলস, কারণ তোমার সেলস তোমার যা টাকা আসবে বিক্রি করো সেটাই সেলস। আচ্ছা, এখন যখন সে তোমার টাকাটা টাইমের মধ্যে দিয়ে দিবে, তখন তো সে টাকাটা দিয়ে দেবে তোমার ক্যাশ ডেবিট কত 1900 টাকা, তোমার অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত 1900 টাকা। ধরো সে টাকাটা দিয়ে দিল, আমি কিন্তু তোমাকে অ্যাডভান্স বোঝাচ্ছি, এগুলা কিন্তু তোমার এই অঙ্কের মধ্যে কিন্তু পড়ে নাই, এত আলোচনা নাই, ছোট্ট একটা সি নাম্বারে আছে, হ্যাঁ সি নাম্বারে কিন্তু এরকম একটা ব্যাপার আছে, এটা কিন্তু পড়ে না। এখন কত হলো, আমি অ্যাডভান্স ভাবে বোঝাচ্ছি যেন তোমাদের কোনো ভাবে ঝামেলা না হয়, নিড বেসিস গ্রোথ বেসিসে, ঠিক আছে? তো ভালো কিছু আমার ক্লাস করবা, ভালো কিছু বুঝবা, ঠিক আছে? যা বুঝবা সব বাস্তব। তাহলে তুমি পাকনামি করে হিসাব রাখছো, যা সময় মতো দিয়া দিছে তোমার পাকনামি, ওই যে একটা কথা আছে না যে অনেক সময় আমরা পাকনামি করে অনেক কিছু করি ভালো হয়ে যায়, তো জিনিসটা এই যে পাকনামি করে হিসাব রাখছো, টাকাও দিয়ে দিছে, ঝামেলা নাই। কিন্তু মনে করো তোমার কথা মতো সে টাকা দিতে পারে নাই, কি করতে পারে নাই, তোমার কথা মতো সে টাকা দিতে পারে নাই। এখন তো তুমি তাকে বলবো ভাই আপনাকে তো আমি ছাড় দিতে পারবো না, আপনি তো আমার কথা মতো টাকা দিতে পারেন নাই, আপনি ভাই আমার এখন 2000 টাকা দিবেন। তখন এই তোমার 2000 টাকা কি হবে, ক্যাশ ডেবিট 2000 টাকা, কারণ সে তোমাকে 2000 টাকা দিবে, আর তোমার নগদ টাকা 2000 টাকা তুমি পাইবা, সম্পদ বাড়ছে, সম্পদ ডেবিট। বা এখান থেকে কোনো মিথ্যা নাই, কোনো সাজানো কিছু নাই, সব সিস্টেমেটিক ভাবে হচ্ছে, তোমাদেরকে আমি যেভাবে শিখাইতেছি, যারা সায়েন্স আর্টস সবাই কিন্তু এটা বুঝতেছো। তাহলে ক্যাশ ডেবিট 2000 টাকা পাইছো। এখন তুমি দেনাদার হিসেবে তাদের লিপিবদ্ধ করছিলা কত, তুমি দেনাদার হিসেবে লিপিবদ্ধ কিন্তু করছিলা 1900 টাকা। তাহলে সে যদি টাকা দিয়ে দেয়, তুমি খাতায় যেহেতু 1900 টাকা লিপিবদ্ধ করছো, 1900 টাকাই তোমার ক্রেডিট করতে হবে, ঠিক আছে? 1900 টাকা ক্রেডিট। এখন অনেকে বলতে পারে যে স্যার আমি 1900 টাকা লিপিবদ্ধ করছি, ঠিক আছে, কিন্তু আমি তো 2000 টাকা পাইছি, আমি 2000 টাকা ক্রেডিট করতে পারবো না। না, কখনোই পারবে না তুমি এটা, কারণ আমাদের দেনাদার হচ্ছে একটা সম্পদের ব্যালেন্স, ঠিক আছে? তো এই ব্যালেন্স হয় জিরো থাকবে, না হলে প্লাস পয়েন্টে থাকবে, মাইনাস পয়েন্টে যেতে পারবে না। কথা বুঝছো? কারণ দেনাদার কখনো মাইনাস পয়েন্টে যাবে? হ্যাঁ, দেনাদার মাইনাস পয়েন্টে গেলে পাওনাদার হয়ে যাবে, তাহলে তো এটা দেনাদারের অস্তিত্ব থাকলো না। বিষয়টা হচ্ছে এখানে যদি আমি 1900 টাকা এন্ট্রি করেছি, আমি যদি 2000 টাকা এখন ক্রেডিট করি, তাহলে কিন্তু আমার মাইনাসের 1000 টাকা দেনাদার থাকতেছে, 100 টাকা। তাহলে এটা কিন্তু আমার অ্যাকাউন্টিংয়ের একটা কিন্তু পুরা দেনাদারটা হয়ে যাবে কি পাওনাদার, মানে উল্টা হয়ে যাবে, বিপরীত। তাহলে এটা তুমি, তাহলে একটা লেস কিন্তু তোমার থেকে গেল, এতে তোমার হিসাবটা, এতে বুঝে গেল কি তোমার হিসাবটা ভুল। তো তোমার এখানে যেহেতু তার সাথে তোমার কোনো লেনদেন থাকবে না, তুমি তার কাছে 1900 টাকা পাও, তার সে তোমাকে এখন যাই দেখ, তুমি 1900 টাকা ক্রেডিট করে দিবা, তার সাথে তোমার ঝামেলা শেষ। এখন এখানে যে তুমি 100 টাকা বেশি পেলা, এটা তোমার এখন লাভ হয়েছে, কারণ তুমি আগে ডিসকাউন্টটা বাদ দিয়েছিলা যে আমি পাবো না, শেষ, কিন্তু এখন তুমি হঠাৎ করে এটা পেয়ে গেলো। তখন এখানে একবার ডিসকাউন্ট রেভিনিউ, যে অঙ্কটা কিন্তু বইয়ে নাই, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে এক্সট্রা করে দিলাম, কত টাকা, 100 টাকা। তাহলে দেখো ক্রেডিট পাশে হচ্ছে 2000, ডেবিট পাশে 2000। এই হচ্ছে ভাই অঙ্কের সিস্টেম, নিড বেসিস। কথা বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার মূলত অঙ্কের ব্যাপার। তাহলে মূলত আমি মনে করি যে তোমরা 100% ভাবে এই যে নিড বেসিস আর হচ্ছে গ্রোস বেসিস জিনিসটা 100% তোমরা বুঝছো, এটা তোমাদের মনে ঢুকছে, এবং তোমরা একদম প্রকৃতপক্ষে অ্যাকাউন্টিংটা যেভাবে আমি শিখাই বা যেভাবে শেখানো উচিত সেভাবে কিন্তু তোমরা শিখেছো। কোনোভাবে এখানে কোনো মুখস্থ কিছু আমি তোমাদের শিখাই নাই। কথা বুঝছো? এটাই হচ্ছে 11+ একাডেমির ব্যাপার। তো তোমরা যে কোনো সাবজেক্ট আমাদের কাছে পড়বা, এই হচ্ছে এভাবেই তোমাদেরকে শেখানো হচ্ছে। তোমরা ফিনান্স, ইকোনমিক্স তোমরা দেখতে পারো, যারা পড়তেছে, অথবা আমাদের ডেমো ক্লাসগুলো আছে ইউটিউব চ্যানেলে, তোমরা দেখো যে এইভাবে সুন্দর করে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন যদি তোমরা 100% মনের মতো বুঝো, তাহলে লেখো 100% ক্লিয়ার। আর যদি কেউ 90% বুঝো, তাহলে 90% ক্লিয়ার লিখতে পারো, কোনো সমস্যা নেই, কারণ তোমার কমেন্ট করার অধিকার আছে। যারা 100% বুঝছো তারা লেখো 100% ক্লিয়ার, যারা 90% বুঝছো 90% ক্লিয়ার লেখো, কোনো সমস্যা নেই। এরপর আমাদের সি নাম্বারটা হবে, তারপর আমরা সি নাম্বারটা করে দেব। তো আমাদের সি নাম্বারটা কি ছিল? আমাদের সি নাম্বারটা এটাই ছিল যে আমি যে জিনিসটা বুঝাইলাম, যে টাইম ওভার হইলে কি পাকনা মিটার খেসারত যে দিতে হবে, সেই খেসারতটা বলতেছে
ইফ জানুয়ারি 12 ট্রানজেকশন টুক প্লেস অন জানুয়ারি 20। এখানে বলতেছে জানুয়ারি 12তে যে ট্রানজেকশনটা হয়েছে, আমরা জানুয়ারি 12 কি করেছি, জানুয়ারি 12তে আমরা যে এই পারচেস করছি 4 তারিখে, সে 4 তারিখে টাকা দিছি। তো 4 তারিখে আমাদের কাছে তারা কত পাইতো, তারা 20,000 টাকা পাইতো। কত পাইতো, 20,000 টাকা পাইতো। আমরা তাদেরকে 100 টাকা পণ্য ফেরত দিচ্ছি, তাহলে কত, 19,900 টাকা তারা আমাদের কাছে পাইবে, মানে হিসাব মতো। এখন এখানে যদি 2% ডিসকাউন্ট বাদ দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আরেকটা টাকা আসবে। তাই এখন এই তারা বলতেছে এটাই, ইফ জানুয়ারি 12 ট্রানজেকশন টুক প্লেস, জানুয়ারি 12 ট্রানজেকশনের প্লেসটা যদি চেঞ্জ হয়ে জানুয়ারি 20 হয়ে যায়, ধরো এটা জানুয়ারি 20, ধরো জানুয়ারি 20, তাহলেই তো আমার কথার সাথে মিলে গেছে, কারণ এখানে তারা 10 দিন সময় দিচ্ছে, তাহলে 10/4 সাথে যোগ দিলে কত, 14 তারিখ। 14 তারিখের মধ্যে টাকা দিতে বললে ডিসকাউন্ট পাইবো, নাহলে পাইবো না। এখন আমরা যদি এটা সি নাম্বার বলতেছে, ইফ জানুয়ারি 12 ট্রানজেকশন টুক প্লেস অন জানুয়ারি 20, মনে করো জানুয়ারি 12 ট্রানজেকশনটা প্লেস চেঞ্জ হয়ে জানুয়ারি 20 তারিখে চলে গেছে। তা জানুয়ারি 20 যদি এটা চলে যায়, তাহলে তো 14 তারিখের মধ্যে তাহলে ডিসকাউন্ট পাবে না। এখন আমরা যে নিট বেসিস করলাম, এখন তো এখানে ধরা খাইছি। কীভাবে ধরা, আমরা লিখছি ডিসকাউন্ট বাদে, কিন্তু এখন ডিসকাউন্টটা দিতে হইব। তাহলে এখন এটারই বলতেছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি আন্ডার এ গ্রোস বেসিস আর হচ্ছে কি নিট বেসিস। তো গ্রোস বেসিসে তো কোনো ঝামেলা নাই, কারণ গ্রোস বেসিসে আমরা ডিসকাউন্ট বাদে লিখি নাই। এখন যদি আমরা যেহেতু 20 তারিখে টাকা দিচ্ছি, আমরা ডিসকাউন্ট পাই নাই, আমরা সম্পূর্ণ টাকা দিয়ে দিব। তো দেখো বুঝাইতে আসি, তাহলে এতক্ষণ আমি যা বুঝাইছি সেটাই কিন্তু এখানে ঘটেছে এক ক্ষেত্রে, আমি কিন্তু দুইটা ক্ষেত্রে বুঝাইছি। তাহলে খেয়াল করে দেখো, তো গ্রোস বেসিসে আমাদের কি হবে, গ্রোস বেসিসে কোনো ঝামেলা নেই, কারণ আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে নিই। তো আমরা যেহেতু 20 তারিখে টাকা দিচ্ছি, ডিসকাউন্টটা তো যেহেতু পাবোই না, তাহলে আমরা তাদের কাছে কত পাইতো, আমাদের কাছে 19,900, আমরা 19,900 টাকা দিয়ে দিচ্ছি, ডেবিট ক্যাশ ক্রেডিট শেষ। কিন্তু আমরা যে নিট বেসিসে ডিসকাউন্ট যে বাদ দিয়ে করলাম, এখন যে ডিসকাউন্ট আমাকে দিতে হইব, এই ডিসকাউন্টটা হচ্ছে পারচেস ডিসকাউন্ট লস। দেখো লেখা আছে পারচেস ডিসকাউন্ট লস, এই যে লসটা আমাকে এখন খেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, একটু আগে যে বুঝালাম সহজ করে এই জিনিসটাই, আমার যা টাকা আমার কাছে পাবে, যে টাকাটা আমার কাছে সে পাওনা আমি তাকে হিসাবে রেখেছিলাম, সেটা ডেবিট করব। আর এখন আমাকে সে কোনো ডিসকাউন্ট দিবে না, আমার 19,900 টাকা পুরাই দিতে হবে, কারণ 20,000 মধ্যে 100 টাকা পর্যন্ত ফেরতই দিচ্ছি, তাহলে 19,900 পুরো দিতে হবে। এই জন্য 19,900 টাকা ক্রেডিট, আর আমি পাওনাদার হিসেবে যা লিখেছিলাম সেটা ডেবিট, আর বাকি টাকাটা আমি যে পাকনামি করছি, এখন এই টাকাটা আমার আবার দিতে হবে, আমার জরিমানা। এই যে পারচেজ ডিসকাউন্ট লস হচ্ছে ডেবিট। ঠিক আছে, তো আশা করি তোমাদের, তো আমি এটা সেলসের ক্ষেত্রে পারচেজের ক্ষেত্রে আলাদা করে বুঝাই নিছি। এখন সি নাম্বারটা তোমাদেরকে জাস্ট একটু এক্সাম্পল করে বুঝাই দিচ্ছি। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, আর যদি বুঝে থাকো সব কিছু, তাহলে লেখো অল ডান। ঠিক আছে, অল ডান লিখে দাও। আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট 90% বুঝছো, একজনে ম্যাক্সিমাম 100% বুঝছো, একজন হচ্ছে 90%, আরেকজন 99%। আচ্ছা, আরেকটু দেখা নিও ক্লাসটা, তাহলে সহজে বুঝে যাবে। তাহলে এখানে কিন্তু আমি যে ঘটনাটা একটু আগে আমি এক্সাম্পলে দেখাচ্ছি, এই ঘটনাটাই ঘটছে, যে তারা যদি 12 তারিখের জায়গায় যদি 20 তারিখ হইতো, এখানে 12 তারিখে যদি 20 তারিখ হতো, তাহলে কিন্তু ডিসকাউন্টটা পায় না। তা তুমি যে ডিসকাউন্টটা বাদ দিয়া করলা, এখন তো তোমার ডিসকাউন্ট আবার জরিমানা দিতে হবে। তো এই জন্য এখানে দেখো ডিসকাউন্ট লস, ঠিক আছে, জরিমানা দিতে হয়েছে, এই টাকাটা ডেবিট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে গ্রোস বেসিসে আমাদের কোনো পার্থক্য নাই, গ্রোস বেসিসে নর্মালি যা করি তাই হবে। আর ডিসকাউন্ট বেসিসে যদি পাকনামি করি, পাকনামির ফলাফল যদি মিলে যায় তাহলে ভালো, কোনো সমস্যা নেই। আর যদি ফলাফল না মিলে, তাহলে আবার সেলসের ক্ষেত্রে আমরা টাকা পাবো, আর পারচেজের ক্ষেত্রে আবার টাকা দিতে হবে। তাহলে সেলসের ক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে আয়, পারচেজের ক্ষেত্রে যেটা দিতে হবে জরিমানা, সেটা হচ্ছে লস। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবং তোমরা অবশ্যই তোমাদের প্রবলেমগুলো নোট করতে থাকো, ইনশাল্লাহ আমি তোমাদের বলি, এই চ্যাপ্টারে আজকে 5 নাম্বার ক্লাস না, আরও 2টা ক্লাস হতে পারে। তো কালকের ক্লাসে আমি আরেকটা ম্যাথ করাবো, যেটা ওইটাও নতুন। এরপরে 8 নাম্বার ক্লাসে হয়তো বা তোমাদের যে তোমরা কিন্তু প্রবলেম যে দিতেছো, এটা কিন্তু প্রবলেম আমি যেটা করেছি, যে 10 নাম্বার আজকে করেছি, এটা কিন্তু প্রবলেমই ছিল। ঠিক আছে, তো তোমাদের প্রবলেম নোট করে সব প্রবলেম সলভ করে দেবো, কোনো প্রবলেম রাখবো না। যদি একটা ক্লাস বেশি লাগে, একটা ক্লাস বেশি দিয়ে হলো তোমাদের সব প্রবলেম সলভ করে। এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা দেখো, তোমরা প্রবলেমগুলো নোট করো, আমি তোমাদের প্রবলেমগুলো নোট করে আমাকে দিলে আমি এগুলো দেখবো, এগুলো থেকে গুছিয়ে আমি ক্লাস নেব। তাহলে নেক্সট ক্লাস আমাদের কী হবে, প্রবলেম সলভ ক্লাস হবে। বুঝতে পেরেছো? ওকে, তো তোমরা প্রবলেম দেখতে থাকো। ওকে ওকে, তাহলে ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।